গভীর রাতে নিজের শারীরিক চাহিদা মেটাতে আসে আসিফ। এটা আমাকে ভালোবেসে নয়, বরং প্রতি মাসে যখনই আমার বেতনের সময় হয় তখন আমার উপর একটু ভালোবাসার ছাপ বসায়। নিজের চাহিদা মেটাতে আমার উপর থেকে উঠে আলগা পিরিত দেখিয়ে আদর করতে করতে বলতে লাগলো, দেখো আগামীকাল তো তোমার বেতন দিবে, আমারও জরুরি কিছু টাকার প্রয়োজন। আমার বেতন পেতে তো আরো কিছুদিন সময় লাগবে। তুমি বেতন পেয়ে কিন্তু টাকাগুলো আমার হাতে দিবে। এই মুহূর্তে তার এমন কথা শুনে আমি তার উপর রাগ করবো না ভালোবাসা দেখাবো কিছুই বুঝতে পারলাম না। তারপর একটা মিথ্যা হাসি দিয়ে বললাম, আমি তো বেতন পেয়েই টাকাটা তোমার হাতেই তুলে দেই, এটা আবার নতুন করে বলতে হবে কেন? তারপরও সে একটা হাসি দিয়ে আমার গাল ধরে বলল, এই তো আমার লক্ষ্মী বউ। এ কথা বলে সে ফ্রেশ হওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে গেল। পরদিন অফিস থেকে বাসায় ফিরে চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম, সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো 30,000 টাকা বেতন পাও, এখানে তো দেখছি মাত্র 10,000 টাকা। আমি বললাম, 10,000 তোমাকে দিলাম, 10,000 নিজের কাছে রাখলাম, আর বাকি 10,000 বাবা মায়ের জন্য। আসিফ অবাক হয়ে বলল, তোমার বাবা মায়ের জন্য মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ, আর স্বামীর বাড়ি পা রেখেছো মানে তোমারও তাদের উপর দায়িত্ব শেষ। আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না, দাও বাকি টাকাটা দাও। আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম। আসিফ টাকাগুলো গুনে আবার বলল, তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা লাগে সবই তো আমিই দেই। আসিফের কথার ধরন দেখে বুঝতে পেরেছিলাম কি বোঝাতে চেয়েছে। আমি আমার জন্য রাখার টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম। আসিফ সবগুলো টাকা হাতে নিয়ে এত খুশি হলো মনে হয় আসমানের চাঁদ হাতে পেয়েছে। বারবার শুধু টাকাগুলো গুনেই যাচ্ছে, একটি বারের জন্য আমার দিকে তাকালো না। শুধু ভাবছেন আমার স্বামী এমন, আমার শাশুড়িও কিছুটা তার ছেলে আসিফের মতোই। শুনুন তাহলে শাশুড়ির একদিনের ঘটনা। একদিন মার্কেট থেকে একই রঙের দুটো শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল, বৌমা একই রঙের দুটো শাড়ি এনেছো কেন? দুটো দুই রকম আনতে। আমি বললাম, একটা আপনার জন্য, একটা আমার মায়ের জন্য। সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল, তোমার আহ্লাদ দেখে বাঁচি না, এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? মাথা নিচু করে বলেছিলাম, ঠিক আছে আর বাপের বাড়ির কথা চিন্তা করব না। আমার শাশুড়ি বলল, ঠিক আছে যাও তাড়াতাড়ি গিয়ে রান্না বান্না সেরে ফেলো, একটু পর আসিফ এসে আবার ভাত খেতে বসবে। আমি শাশুড়ি মাকে বললাম, মা আমার আসতে দেরি হয়েছে দেখে আপনিও তো চাইলে রান্নাটা করে রাখতে পারতেন, আপনি তো জানেন আপনার ছেলে ক্ষুধা সহ্য করতে পারে না। আমার কথা শুনে শাশুড়ি যেন তেলে বেগুনে চলে উঠলেন আর বলে উঠলেন, কি বললে তুমি? আমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করব? তোমার কি আমাকে ঘরের চাকরানি মনে হয়? আমার যদি রান্না করে খেতে হয় তাহলে আমার ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে কেন? মায়ের এমন আচরণ দেখে আমি বললাম, আসলে মা আমি তো আপনাকে প্রত্যেকদিন রান্না করতে বলি না, আর যেহেতু অফিস থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে তাই ভুলে বলে ফেলেছিলাম। ঠিক আছে আপনি রাগ করবেন না, আমি এক্ষুনি গিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। এ কথা বলে আমি চলে গেলাম। শাশুড়ি রাগে গদগদ করতে লাগলেন। তখনও আসিফ টাকাগুলো গুনে যাচ্ছিল, একটি বারের জন্য আমার দিকে তাকালো না। আমি বললাম, আমি ফ্রেশ হয়ে খেতে দিচ্ছি, চলে এসো। আসিফ বলল, ঠিক আছে তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে আমার আবার একটু মার্কেটে যেতে হবে, আমার কিছু কেনাকাটা করার প্রয়োজন আছে। আমি শুধু একবার তার মুখের পানে চেয়ে রুম থেকে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। পরদিন সকালে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য আসিফকে বললাম, আমাকে ভাড়া বাবদ 200 টাকা দিও। আর শোনো, বাসায় ফেরার সময় আমার জন্য নতুন 2 সেট ব্রা প্যান্টি নিয়ে এসো। আর হ্যাঁ, ফার্মেসি থেকে 1 প্যাকেট প্যাডও নিয়ে আসবে। ব্রা আনার সময় ভুল সাইজ নিয়ে এসো না কিন্তু, যদি আনো তাহলে তোমারই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে। আসিফ খাটের সাথে আধহেলান দিয়ে বসা ছিল। আমার কথার ধাক্কাটা হয়তো আসিফ নিতে পারেনি, তাড়াতাড়ি উঠে বসে। মনে হলো আসিফ যেন বোবা হয়ে গেল, কোনো কথাই বলল না। আমি আসিফকে চুপ থাকতে দেখে বালিশের পাশে রাখা মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে অফিসে চলে গেলাম। বিকালবেলা অফিস থেকে ফিরে বাসায় ঢুকতেই আমার শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল, এটা রিনা আমার জন্য কিনে পাঠিয়েছে, কেমন হয়েছে বৌমা? এখানে আপনাদের আগেই বলে রাখি, রিনা হচ্ছে আমার ছোট ননদ। কিছুটা অবাক হয়ে বললাম, রিনার তো বিয়ে হয়েছে, সে শ্বশুরবাড়ির জন্য শাল না কিনে কোন আক্কেলে আপনার জন্য কিনে পাঠিয়েছে? বুঝলাম না, বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের নিজের বাড়ি, জানি না রিনার এত আহ্লাদ কেন। আমার কথা শুনে আমার শাশুড়ি বলল, আমার মেয়ে আমার জন্য শাল কিনে পাঠিয়েছে, তাতে তোমার সমস্যা কোথায়? আমি বললাম, আপনার মেয়ের বিয়ে হয়েছে, সে এখন কোনো কিছুই আপনাকে দিতে পারে না। যাই হোক, শালটা আমি নিয়ে গেলাম, পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দিব। এ কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজ রুমে চলে আসলাম। সন্ধ্যায় আমি ঘরে নিজের বিছানার চাদর ঠিক করছিলাম, তখন অফিস থেকে বাসায় ফিরল আসিফ। তাকে জিজ্ঞাসা করলাম, আমার জিনিস এনেছো? আসিফ মুখ ভোতা করে বলল, না আনিনি। কিছুটা রেগে বললাম, আনুনি কেন? আমার পেট ব্যথা শুরু হয়েছে, একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনে এই দামি কম্বলে রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে? আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর 1 প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম, বাকি জিনিস কোথায়? আসিফ মাথা নিচু করে 10,000 টাকা হাতে দিয়ে বলল,
বলল, আজ থেকে তোমার জিনিস তুমিই কিনো, মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না। আমি বললাম, কেন কিনতে পারবে না? আমার হাত খরচের সব টাকা যখন তোমার কাছে নিয়ে রাখতে পারো, আমার প্রয়োজনীয় সব জিনিস যখন তুমি কিনে দিবে বলেছিলে, তাহলে এটা কেন এনে দিতে পারবে না? এটাও আমার প্রয়োজনের বাহিরে না। হাসিব আমার কথার অর্থ বুঝতে পেরে কিছু না বলে মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল। পরদিন বাবা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমার শাশুড়ি মায়ের সাথে বসে ড্রয়িং রুমে কথা বলছিল। আমি যখন প্রবেশ করলাম, বাবা আমাকে দেখে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল, মা, আমার বয়স হয়েছে, এখন কি হয় বলা যায় না, তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে। বাবার মুখে এমন কথা শুনে বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়? তুমি যেদিন আমার বিয়ে দিয়েছো সেদিনের পর থেকে আমার প্রতি তোমার দায়িত্ব শেষ। আর আমি যখন শ্বশুর বাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমার দায়িত্ব শেষ। আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছে। বাবা অবাক হয়ে বলল, মা, এসব তুই কি বলছিস? আমি বললাম, ঠিক বলেছি বাবা, আমার কিছুই লাগবে না। আসিফ আমতা আমতা করে আমাকে বলল, তুমি আমাদের ভুল বুঝছো, বিষয়টা এমন না। আমি শান্ত গলায় আসিফকে বললাম, তুমিই বলো বিষয়টা কেমন? আমার কি ইচ্ছা হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো, পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়েও দিল, তার জন্য কিছু করতে? আজ আমি চাকরি করছি, সবটা তো ওনার জন্যই। উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে। আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে? মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত, তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে। আসিফ আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। আমি তখন শাশুড়িকে বললাম, এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে এসেছি। আমার দুইটা মা, যে মেয়ের দুইটা মা সে তো একটু আহ্লাদি হবেই। আমি এক মায়ের জন্য কিছু কিনবো আর এক মায়ের জন্য কিনবো না, সেটা কিভাবে হয় মা? আপনিই বলুন। শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো। আসিফ আমার হাত ধরে বলল, তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও, এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিচু মন মানসিকতার পরিবর্তন হোক। বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বলল, মারে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? আর তুই এসব কি বলছিস? আমি হেসে দিয়ে বললাম, তেমন কিছু না বাবা, একটু সমস্যা হয়েছিল, তোমার সামনেই সেটা সমাধান হয়ে গেল। শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, আহারে সোনা, শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে না। শাশুড়ি আমার কান টেনে বলল, ফাজিল মেয়ে, মায়ের সাথে ঢং করা হচ্ছে? শালের জন্য না, আমি আমার করা ভুলের জন্য আর এক মেয়েকে বিয়ে দিয়ে আর একটা মেয়ে পেয়েছি, সেই খুশিতে কান্না করছি। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে। আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্যরকম হোক। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। গল্পটির রচনায় কাজী সাব্বির, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।